হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননের সাথে আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর ঘোষণা ইসরায়েলের। লেবাননে হামলার অপারেশন প্ল্যান অনুমোদন করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার এই কথা জানিয়েছে। বলেছে সীমান্তে ইসরায়েলি সেনা এবং যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময়ের পর এই অপারেশন অনুমোদন এবং বৈধতা দেওয়া হয়েছে। তারা বলেছে নর্দার্ন কমান্ডে পরিস্থিতি মূল্যায়নে ইসরায়েলি সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা যৌথ এক বৈঠক করেছে, তাতে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। লেবাননে কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই অনুমোদন দেওয়ার ফলে আনুষ্ঠানিকভাবে লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করে হামলা চালাতে পারে ইসরায়েল। ফলে তাতে ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যেই নতুন করে ইসরায়েল লেবানন যুদ্ধ শুরু হওয়ার এক আতঙ্ক বিরাজ করছে। গাজার মতো হিজবুল্লাহর টার্গেটে হামলার নাম করে যদি বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তারা গাজায় এই কাজটি করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের সূচনা হতে পারে। এমনিতেই মধ্যপ্রাচ্য উত্তেজনার কড়াইয়ের উপর বসে আছে। যদি তাকে এভাবে উস্কে দেওয়া হয়, তাহলে পুরো অঞ্চল চরমভাবে অস্থিতিশীল হতে পারে। তার প্রভাব পড়বে বিশ্ববাজারে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে তাদের সেনাবাহিনী মাঠ পর্যায়ে প্রস্তুত। উল্লেখ্য, 7ই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে হামাসের মিত্র হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয়। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করেছিল হিজবুল্লাহকে। তারা বলেছিল যদি তাদের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস। গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না। তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে। ইসরায়েল দাবি করেছে তারা হামাসের 17,000 যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু হামাস বলছে তাদের শক্তি এখনও অটুট। হামাসের শক্তি যে ভালো মতোই আছে তা তাদের অব্যাহত হামলার মাধ্যমেই ফুটে উঠছে। তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হঠাৎ করে টানেল থেকে বের হয়ে AK-47 কিংবা মর্টার বা 107mm রকেট ও আরপিজি নিয়ে দেখা দিচ্ছে। তারপর হামলা চালিয়ে আবার নিমিষেই হাওয়া হয়ে যাচ্ছে। তাছাড়া হামাস যোদ্ধারা বিভিন্ন ভবনকে বুবি ট্র্যাপ হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলি সাজোয়া যানগুলোকেও টার্গেট করছে। গত কয়েকদিন অন্তত 12 সৈন্যকে হত্যা করেছে তারা। একটি ন্যামার এপিসি গাড়িকে ধ্বংস করে একদিনে 8 ইসরায়েলি সৈন্যকেও হত্যা করেছে তারা। নেটজারিম করিডোর এবং ফিলাডেলফি রুটে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখছে হামাস। ইরানপন্থী আল মায়াদিন মিডিয়ার মতে সেখানে হামাস গুপ্ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে। এইসব হামলাতে সফলও হচ্ছে তারা। তাছাড়া হামাস এখন গাজার অন্যান্য গ্রুপের সাথে আরও সমন্বয় করে হামলা চালাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইসলামিক জিহাদ রাফা এলাকায় ঈদের দিন ইসরায়েলি একটি টহল দলের উপর হামলা চালায়। ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড বা ডেমোক্রেটিক ফ্রন্টের মার্টার ওমর আল কাসিম ফোর্স বাহিনীও বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছে। এদিকে হামাস দাবি করেছে ন্যামার এপিসির উপর তারা হামলা চালিয়েছে আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। তারা একে জটিল এবং আধুনিক হামলা হিসেবে দাবি করছে। এটি তাদের হামলায় নতুন মাত্রা যোগ করেছে। তাছাড়া তারা রিক্রুটও করে যাচ্ছে। এইসব লোককে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যুদ্ধ অব্যাহত রাখার সক্ষমতা সৃষ্টি করছে। তাছাড়া ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে এসেছে সেখানে হামাস নতুন করে আত্মপ্রকাশ করছে। হামাস যদি এভাবে লড়াই করতে থাকে তবে তাদেরকে হারানো খুবই কঠিন হবে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত টপকে দুঃসাহস দেখালো কিমের সেনাদল। উত্তর কোরিয়ার 20 থেকে 30 জনের একটি সেনাদল বিশ্বের অন্যতম সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেছে। তাদের এই দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাবে সতর্কীকরণ গুলি ছুড়ে দক্ষিণের সামরিক বাহিনী। মঙ্গলবার সকালে 8:30টার দিকে 2 কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোনের কেন্দ্রীয় অংশে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এইসব তথ্য জানিয়েছে আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ JCS বলছে তাদের সেনারা সতর্কীকরণ গুলি চালানোর পর উত্তরের সেনাদল দ্রুত নিজ দেশে ফিরে যায়। তবে তাদের ধারণা উত্তরের সেনারা ইচ্ছে করে সীমান্ত অতিক্রম করেনি। এর আগে গত রোববারও একই ঘটনা ঘটেছিল। তখনও উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করলে সতর্কীকরণ গুলি ছড়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গুলি চালানোর পর উত্তরের সেনাদল নিজ দেশে ফিরে যায়। সপ্তাহ দুয়েক ধরে 2 কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মূলত উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় 1000-এরও বেশি ময়লা ভর্তি বেলুন পাঠানো হলে 2 দেশের মধ্যে এই উত্তেজনা দেখা দেয়। উত্তরের এমন আচরণের জবাবে সীমান্তে নিজেদের উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা পুনরায় শুরু করে সিওল। পান্নুনখুরের ষড়যন্ত্র, নিখিলকে আমেরিকার হাতে তুলে দিল চেক প্রজাতন্ত্র। খালিস্তানপন্থী নেতা পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে আগেই গ্রেপ্তার করেছিল চেক প্রজাতন্ত্র।
আমেরিকার নির্দেশে বিদেশের মাটিতে গ্রেপ্তার হন 52 বছর বয়সী নিখিল। সেই মামলার তদন্তেই এবার নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় প্রত্যার্পণ করা হলো বলে খবর। রোববার এই তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শিখ বিচ্ছিন্নতাবাদী গুরুপদ বন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে নিখিল গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় আনা হয়েছে। বর্তমানে তিনি ব্রুকলিনের ফেডারেল মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী হিসেবে রয়েছেন। সোমবার গুপ্তাকে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হবে বলে মনে করা হয়েছিল। আমেরিকার অভিযোগ, পান্নুনকে খুন করতে একজন হিটম্যান নিয়োগ করেছিলেন নিখিল। এর জন্য হত্যাকারীকে অগ্রিম $15,000 দেন তিনি। আমেরিকার এহেন দাবির পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয় ভারতে। নিখিলকে সব রকম আইনি সহায়তার কথা ঘোষণা করে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়, নিখিলকে সাহায্য করার অনুমতি পেয়েছে ভারত। 3 বার কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে তাকে। প্রয়োজন মতো সব রকম সাহায্য করা হচ্ছে ভারতের তরফে। সুপ্রিম কোর্টেও এই বিষয়ে মামলা দায়ের করেছে নিখিলের পরিবার। রাশিয়ায় মার্কিন সেনার প্রায় 4 বছরের কারাদণ্ড। চুরি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বুধবার এক মার্কিন সেনাকে 3 বছর 9 মাসের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তি এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাককে মে মাসে সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টক থেকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে তিনি এক নারীর সাথে দেখা করতে গিয়েছিলেন। ওই নারী তার বান্ধবী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে গর্ডনের আরও এক স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় সাক্ষাতের পর এপ্রিলে রাশিয়া সফরের সময় ওই নারীর কাছ থেকে 10,000 রুবল চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ঝগড়ার সময় ব্ল্যাকের বিরুদ্ধে ওই নারীকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে। মার্কিন সেনা ওই নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ স্বীকার না করলেও চুরির অভিযোগে আংশিক দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে RIA নভোস্তি। চলতি বছর বাংলাদেশি সহ 550 হজ যাত্রীর মৃত্যু। তাদের প্রায় সবাই অসহনীয় গরমে মারা গেছেন। মৃতদের মধ্যে বাংলাদেশের 21 জন হজ যাত্রী রয়েছেন। তবে এবার সবচেয়ে বেশি মিশরের হজ যাত্রীরা মারা গেছেন। বুধবার বার্তা সংস্থা AFPর বরাতে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। 2 জন আরব কূটনৈতিক AFPকে বলেছেন, যারা মারা গেছেন তাদের মধ্যে অন্তত 323 জন মিশরীয়। তাদের বেশিরভাগই অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। তবে একজন ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন। মক্কার আল মোয়াইসেম হাসপাতালের মর্গ থেকে সব তথ্য এসেছে বলে জানিয়েছেন 2 জন কূটনৈতিকের একজন। এই হাসপাতালে মর্গে সব হজযাত্রীর মরদেহ রাখা হয়েছে। কূটনীতিকরা বলছেন, জর্ডানের অন্তত 60 জন হাজি মারা গেছেন, যদিও সরকারিভাবে 41 জনের কথা বলা হয়েছে। এদিকে বুধবার বাংলাদেশের হজ পোর্টাল IT হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে বলা হয়েছে, এই বছর হজ করতে গিয়ে গত 2 দিন আরও 3 জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট 21 বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। ইসরায়েলের উত্তর অঞ্চলকে ভুতুরে নগরীতে পরিণত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা শুরুর পর আল জালিল এবং অধিকৃত গোলান মালভূমির 5200 হেক্টর জমির আগুনে জ্বলছে। এই ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের জন্য এক কথায় অপূরণীয়। এই ক্ষয়ক্ষতির ফলে বিশেষ করে ক্ষমতাসীন ইসরায়েল সরকারের জন্য বড় রকমের সংকট তৈরি করেছে। পার্স টুডের মতে ইসরায়েলি মিডিয়া জোর দিয়ে বলেছে যে যুদ্ধের ফলে আল জালিল এবং অধিকৃত গোলান অঞ্চলে সৃষ্ট বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে। অপরদিকে হিব্রু মিডিয়া জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ তাদের দেশ এবং ইসরায়েলের সীমান্তে যুদ্ধ শুরুর পর থেকে আল জলিলে অন্তত 6000 রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে। মিডিয়াগুলো স্বীকার করেছে, ইসরায়েলের উত্তর অঞ্চলে লেবাননের হিজবুল্লাহর রকেট এবং ড্রোন হামলার ঘটনায় ওইসব এলাকার ইহুদি বসতিগুলো ভুতুড়ে পুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো বর্তমান সরকারের সাথে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অর্জনের কথা স্বীকার করেছে। মিডিয়াগুলো জানিয়েছে, হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনগুলোকে ধ্বংস করতে সফল হয়েছে। হিজবুল্লাহর এই সাফল্য ইসরায়েলের জন্য চরম হতাশাজনক এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।